ঘটনা প্রকৃতপক্ষে ঘটেই গেল। সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের মোটরসাইকেলের যে বহর ছিল সেখানে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। তবে ঘটনা কে ঘটাইছে, আওয়ামী লীগ, বিএনপি নাকি কাছের কেউ? ডক্টর ইউনূস কিলির সিদ্দিকীর কোনো প্রশ্নের জবাব দিতে পারবেন না, সেই জবাব তার কাছে নাই। এবং দুদকের চেয়ারম্যানও নাকি তার সাথে লন্ডনে যাচ্ছেন, সফরে গেছেন অলরেডি। দুদকের চেয়ারম্যান কি সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে? থলের বিড়াল বের হয়ে আসবে, সত্যগুলো প্রমাণিত হবে এবং খুব বেশি দিন নাই, ক্ষমতা থেকে চলে যাইতে হবে আজ বা কাল। পরিস্থিতি অন্যরকম কিংবা পরিস্থিতি পাল্টে যাওয়ার মতো কোনো গোয়েন্দা রিপোর্ট তাদের হাতে এসেছে? হঠাৎ করে কি এমন হলো, কেমন জরুরি অবস্থার জন্ম নিল যে পুলিশ এত বেশি সতর্ক অবস্থান করতে শুরু করলো? প্রধান উপদেষ্টার বাসার এলাকা জুড়ে চতুর্দিকে বিশাল একটা এলাকা জুড়ে সভা সমাবেশ নিষিদ্ধ করার ঘটনাটা কেন পুলিশ আবার ঘটালো? ইউনূস তারেক বৈঠক কোন পথে বাংলাদেশের আগামীর রাজনীতি? আওয়ামী লীগ যদি হঠাৎ করে চলে আসে তাহলে কি হবে? ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমানের সাথে কি একটি সমঝোতা করতে যাচ্ছেন, বা ছাত্রদের উপর নির্ভর করে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্ততপক্ষে সেফ এক্সিট? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন ইতিমধ্যে কি বিষয় নিয়ে কথা বলবো। বর্তমানে যে সারা দেশে রাজনৈতিক অস্থিরতা বা রাজনৈতিক যে পরিস্থিতি চলতেছে, আওয়ামী লীগ, বিএনপি বা আপনারা জানেন বর্তমানে নতুন ছাত্রদের যে রাজনৈতিক দল এনসিপি বিভিন্নভাবে নানান সময় আলোচনায় সমালোচনায় কেন্দ্রবিন্দু হয়ে থাকেন। তবে এবার যে বিষয়টা নিয়ে সবচেয়ে সমালোচনার মুখোমুখি জন্ম দিয়েছে সেটা হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কানাডা সফর নিয়ে। আমরা এর আগেও দেখেছি যে যখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর বিভিন্ন উপদেষ্টা যখন দেশের বাইরে বিভিন্ন সফরে যায়, তারা বিভিন্নভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের দ্বারা হেনস্থার শিকার হয়েছেন। যেমন আসিফ নজরুল সহ বেশ কয়েকজন উপদেষ্টা আমরা দেখেছি বিভিন্নভাবে। তবে এবার ডক্টর ইউনূস কানাডায় গেলে সেখানে হেনস্থার শিকার হতে পারেন এমন একটা গুঞ্জন রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়েছে, যেটার মূল মাস্টার মাইন্ডই থাকবেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। আসলে কি এমন কিছু করতে চলেছে আসলে কি বা আছে ডক্টর ইউনূসের ভাগ্যে, কি করতেছে দেশে? দর্শক, বিস্তারিত জানতে আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। তার আগে সবাইকে আমি অনুরোধ করবো ভিডিও দূর দর্শকের না টেনে দেখতে থাকুন। দর্শক, আর বেশি কথা না বলে যারা আমাদের চ্যানেলটি এখন দ্রুত চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আমরা একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসি। ঘটনা ঘটতে পারে এটা আশঙ্কা ছিল, কিন্তু ঘটনা প্রকৃতপক্ষে ঘটেই গেল। আপনারা জানেন যে পবিত্র ঈদ উল আজহাকে কেন্দ্র করে নিজ নিজ এলাকায় ঈদ উদযাপন করছেন এনসিপির এই ঊর্ধ্বতন নেতা। তো সেখানে বিভিন্ন জায়গায় তারা ক্যাম্পেইনিং করছেন, মহড়া দিচ্ছেন, পাশাপাশি জনগণের সাথে সম্পৃক্ত হচ্ছেন। গতকালকে হান্নান মাসুদ বিশাল মোটরসাইকেল বহর নিয়ে তিনি একটা শোডাউন করেছেন। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নদী ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম, কালকে একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামের উদ্বোধন শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের মোটরসাইকেলের যে বহর ছিল সেখানে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। আপনার বলা হচ্ছে যে গতকালকে রাতে চরেশ্বর ইউনিয়নের পর্যটন কেন্দ্র কমলার দিঘির পাড় থেকে ফেরার পথে চৌমুহনী বাজারের পশ্চিম পাশে একটি অন্ধকার স্থানে আসলে এই হামলার ঘটনাটি ঘটে। দুর্বৃত্তরা হঠাৎ করে রাস্তার পাশে লুকিয়ে থেকে মোটরসাইকেল বহরের উপর এলোপাতারি ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বহরে থাকা মোহাম্মদ শাহিদ নামক একজন আহত হয়েছে। ঘটনার সময় আশপাশের নিকশ কালো অন্ধকার থাকায় দুর্বৃত্তরা হামলার সুযোগ পায়। এর আগে চৌমুহনী খাদ্য গুদামের সামনে একই ধরনের হামলার শিকার হয়েছিল হান্নান মাসুদের প্রতিনিধিরা। এমন হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বেড়েছে। এনসিপির যিনি স্থানীয় প্রতিনিধি আছেন তিনি বলছেন মোটরসাইকেলটিতে তিনজন ছিলেন, শাহেদ, হাসান, সোহেল। তো এর মধ্যে সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে আপনার শাহেদ। আর এই হামলার পেছনে রাজনৈতিক প্রতিহিংসা থাকতে পারে বলে তিনি জানিয়েছেন। এখন হান্নান মাসুদের বক্তব্য কি, কারা এই হামলা করছে? তার বক্তব্য, আমাদের উন্নয়নমূলক কার্যক্রম এবং রাজনৈতিক অবস্থান অনেকের গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের কাছে দাবি দ্রুত তাদেরকে গ্রেপ্তার করতে হবে। আর ওসি সাহেব বলছেন যে বিষয়টি জানা নাই, জানা থাকলে বা অভিযোগ পেলে তারা ব্যবস্থা গ্রহণ করবে। তো এরকম ঘটনায় হান্নান মাসুদের যে মোটরসাইকেল, এটা ওভারপাস হওয়ার পরে মাঝখানে যারা ছিল তাদের উপরে হামলাটা হয়েছে। একটা ইট হান্নান মাসুদের মাথায়ও পড়তে পারতো। এর আগে কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছেন, ব্যান্ডেজ নিয়ে তিনি হাতিয়াতেই এই সহ সম্ভবত 2 বার তিনি হামলার শিকার হলেন। অল্পের জন্য বাইচেই গেছেন আমরা বলতে পারি, কারণ তাদেরকে টার্গেট করে যদি কখনো কোনো অভিযান হয় সেটা খুবই খারাপ পরিণতি আনবে। তো ওই যে হান্নান মাসুদ একটা কথা বলছিল যে আমার নিরাপত্তা একটা ইস্যু আছে, এই জন্য এর আগের বার যখন তিনি হাতিয়াতে শোডাউন করছেন বা গেছেন তখন তিনি জামাত নেতার থেকে প্রাপ্ত একটা গাড়ি ব্যবহার করতেন। তখন তিনি কিন্তু বলছিলেন যে ভাই আমার নিরাপত্তা ইস্যু একটা বিষয় আছে, সেই জন্য আমরা গাড়ি ব্যবহার করি। তো আজকে মোটরসাইকেলে হামলার পর সেই বক্তব্য আবারও আসছে, হান্নান মাসুদের গাড়ি দরকার, তবে বুলেট প্রুফ হলে মনে হয়, বা ইট প্রুফ। বুলেট প্রুফ গাড়িও কিন্তু ইট প্রুফ,
আদলা দিয়া ঢিল মারলে গাড়ির গ্লাস ক্লাস ভাঙবে না, ওইরকম। কারণ তারা জাতীয় জীবনে খুবই বড় একটা ভূমিকায় মনে চলে গেছে। তবে ঘটনা কে ঘটাইছে, আওয়ামী লীগ, বিএনপি নাকি কাছের কেউই? হঠাৎ করে কি এমন হলো, কি এমন ঘটনা ঘটলো, কি এমন জরুরি অবস্থার জন্ম নিল যে পুলিশ এত বেশি সতর্ক অবস্থান করতে শুরু করলো? যদিও এটা নতুন নয়, তারপরেও প্রশ্নটা আসে। কেবল ঈদ শুরু হলো, ঈদের পরদিনই পুলিশের তরফ থেকে কেন একটা বিশেষ প্রজ্ঞাপন জারি করতে হলো, এবং যে প্রজ্ঞাপন এর আগে একাধিকবার জারি করা হয়েছে, সেই একই প্রজ্ঞাপন আইন শৃঙ্খলা বিষয়ক সভা সমাবেশ মিটিং মিছিল নিষিদ্ধ করার প্রজ্ঞাপন কেন জারি করতে হলো, এবং সেটা 9 তারিখ থেকে গতকালকে থেকে কার্যকর হয়েছে, যেদিন কিনা প্রধান উপদেষ্টা ইংল্যান্ড সফরে যাচ্ছেন কয়েকদিনের জন্য। সেরকম মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসার এলাকা জুড়ে চতুর্দিকে বিশাল একটা এলাকা জুড়ে সভা সমাবেশ নিষিদ্ধ করার ঘটনাটা কেন পুলিশ আবার ঘটালো, এই প্রশ্নটা একটা বড় জিজ্ঞাসাবোধক চিহ্ন তৈরি করেছে। এবং বড় প্রশ্ন তৈরি করেছে এই কারণেই যে পুলিশ কি অনুমান করছে, কি গোয়েন্দা রিপোর্ট এসেছে, নতুন করে কি পরিস্থিতি অন্যরকম কিংবা পরিস্থিতি পাল্টে যাওয়ার মতো কোনো গোয়েন্দা রিপোর্ট তাদের হাতে এসেছে? যমুনা আবার গরম হয়ে যাওয়া, যমুনা গরম করতে পারে কেউ কেউ, এরকম গোয়েন্দা রিপোর্ট তাদের হাতে কি এসেছে? তাহলে কারা তারা? যখন পরিস্থিতি সব কিছুই মনে হচ্ছে সরকারের আন্ডার কন্ট্রোল, ঠিক সেই সময় সরকারের পুলিশ নতুন করে প্রজ্ঞাপন জারি করছে। সেই প্রজ্ঞাপনের হেতুটা কি? কোনো অশনি সংকেত কি দেখা যাচ্ছে? যেমন এই প্রজ্ঞাপনটা 8 তারিখের যেটা প্রকাশ করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে সচিবালয়ে যমুনার আশেপাশে সভা সমাবেশ নিষিদ্ধ। ঠিক এই প্রজ্ঞাপন একাধিকবার আমরা প্রচার করতে দেখেছি। সেখানে বলা হয়েছে সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার পার্শ্ববর্তী এলাকায় সোমবার থেকে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়েছে। রবিবার গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টা নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স নম্বর 4/76 এর 29 ধারায় অর্পিত ক্ষমতা বলে আগামী 9 জুন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় সহ কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড়, মিন্টু রোড যে কোনো প্রকার সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো। এই সেম যে গণবিজ্ঞপ্তি, এটা একাধিকবার আরও অন্তত 2-3 বার দেওয়া হয়েছে সাম্প্রতিক সময়ে, যেটা আমরা লক্ষ্য করেছি। এবং এটাও লক্ষ্য করেছি যে এই গণবিজ্ঞপ্তি থাকা অবস্থায় এনসিপি যমুনার সামনে মঞ্চ তৈরি করে সমাবেশ করেছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। সেখানে সিটি কর্পোরেশন থেকে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করা হয়েছে, কিন্তু অন্যান্য দল যখন ঠিক একই কাজ করতে গিয়েছে তাদের উপরে পুলিশ মারমুখী আচরণ করেছে। বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপরে পুলিশ যে মানে মারমুখী অবস্থান নিয়েছে সেটি সব থেকে সমালোচিত হয়েছে। এনসিপি সেখানে বিতর্ক উঠেছে যে হাসনাত আবদুল্লাহরা যমুনার সামনে বৈধ আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় যমুনার আশেপাশে অবৈধ, এরকম প্রসঙ্গ এসেছে এবং সরকার বিতর্কিত হয়েছে এই কর্মকাণ্ডের মাধ্যমে। একাধিকবার আমরা দেখেছি, শাহবাগেও যখন সভা সমাবেশ নিষিদ্ধ হতে দেখেছি, তখন শাহবাগে একের পর এক এনসিপি সহ জুলাই আন্দোলন সহ বিভিন্ন সংগঠন এরকম কর্মসূচি পালন করেছে। কিন্তু সরকারের বিরুদ্ধ মতের তারা যখনই করতে গেছে, তখন তাদের সেই কর্মসূচির উপরে দমন নীতি প্রয়োগ করা হয়েছে। সেই দমন নীতি প্রশ্ন তুলেছে যে সরকার নিরপেক্ষভাবে তার কার্যক্রম চালিয়ে যেতে পারছে কিনা। আবারও যখন এই বিজ্ঞপ্তি প্রচারিত হলো, তখন এই নিশ্চয়তা কি সরকার দিতে পারে যে এনসিপি যদি এরকম বিজ্ঞপ্তির পরে নতুন কোনো ইস্যু নিয়ে আন্দোলন করতে চায়, তাহলে তাদের আন্দোলন প্রতিহত করা হবে, তাদের আন্দোলন পুলিশ প্রতিরোধ করবে, নাকি এনসিপির জন্য সবসময় যে কোনো কিছু খোলা থাকবে, অন্যান্যরা করলেই সেগুলো এই গণবিজ্ঞপ্তি অনুসারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে? সেই প্রশ্নটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেই প্রশ্নের বাইরেও সবথেকে গুরুত্বপূর্ণ আলোচনা সেটা হচ্ছে যে পুলিশকে ঈদের পরদিনই এরকম গণবিজ্ঞপ্তি দিতে হলো কেন যে 9 তারিখ থেকে এই সব এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ? কি এমন গোয়েন্দা রিপোর্ট তাদের সামনে আসলো? কারা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে? যমুনা কেন্দ্রিক আন্দোলনকে জোরদার করার জন্য কারা প্রস্তুতি নিচ্ছে? তারা কারা? তারা কি গার্মেন্টস শ্রমিক, যারা ঈদ পার হয়েও অভিযোগ রয়েছে বহু গার্মেন্টস শ্রমিককে বেতন বোনাস কোনো কিছুই দেওয়া হয়নি, 3 মাসের বেতনও অনেকে পাননি, এরকম অভিযোগ রয়েছে। ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন আমরা দেখেছি, তারা যমুনার সামনে পর্যন্ত এসেছিল। সেই আন্দোলন আবার কি চাঙ্গা হচ্ছে, নাকি নির্বাচন এপ্রিলের প্রথমার্ধ হবে সেটা ঘোষণার পরে এক ধরনের শঙ্কা বোধ করছে সরকার? যে কোনো সময় বিএনপি সহ সমমনা দলগুলো আন্দোলনে নামতে পারে এবং সেই আন্দোলনের পূর্বাভাস গোয়েন্দা রিপোর্টে হয়তো এসেছে। সেটা প্রতিরোধের জন্য এরকম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হলো কিনা, সেটাও একটা বড় প্রসঙ্গ। এছাড়া তো আর কোনো বড় বিষয় আসতে পারে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইস্যুটা মোটামুটি সলভ হয়ে গেছে বলা যায়, সুতরাং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন কর্মসূচিতে যাবে বলে মনে হয় না। তাহলে একমাত্র মানে বড় ইস্যু থাকতে পারে যে বিএনপি আন্দোলনে যেতে পারে। মেয়র ইশরাক ইস্যুও সমাধান হয়ে গেছে, সেই ইস্যুতেও বিএনপির আর মুভ করার সম্ভাবনা নেই, শুধুমাত্র নির্বাচন ইস্যুতে বিএনপির মুভ করার সম্ভাবনা রয়েছে। নাকি গোয়েন্দা সংস্থা থেকে এরকম রিপোর্ট এসেছে যে আওয়ামী লীগ ঢাকাতে সংঘবদ্ধ হচ্ছে কিনা, সেরকম প্রশ্নও কিন্তু
অহেতুক প্রশ্ন নয় যে আওয়ামী লীগ ঢাকায় হয়তো মানে সংঘবদ্ধ হতে পারে, ঢাকায় সংঘবদ্ধ হয়ে যমুনার আশেপাশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে পারে, নানা রকমের কর্মকাণ্ড তৈরি করতে পারে, সেই কর্মকাণ্ডগুলো যেন সহজেই প্রতিরোধ করা যায়, সেই কারণেই কি এরকম গণবিজ্ঞপ্তি? নিশ্চিত করে পেছনে কোনো কারণ রয়েছে এবং গোয়েন্দা রিপোর্ট রয়েছে যে এই সব এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরির চেষ্টা হতে পারে। প্রধান উপদেষ্টার নিরাপত্তার কথা যখন বলা হচ্ছে তখন 9 তারিখ থেকে এই বিজ্ঞপ্তি, গতকালকে থেকে এই বিজ্ঞপ্তি কার্যকর করা হয়েছে, ঘোষণা দেওয়া হয়েছে। গতকালকেই তো প্রধান উপদেষ্টা ইংল্যান্ড সফরে গিয়েছেন, সুতরাং তিনি তো ইংল্যান্ডে রয়েছেন, তার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার প্রসঙ্গ তো আগামী 2-4 দিনে নেই। সুতরাং বিজ্ঞপ্তিটা ঈদের ছুটির পরেও পুলিশ কিন্তু দিতে পারত। ঈদের পরের দিনে ছুটির মধ্যে এরকম বিজ্ঞপ্তি দেওয়ার হেতু একটাই হতে পারে যে কোনো না কোনো ইনফরমেশন তাদের কাছে রয়েছে, যমুনার আশেপাশে নতুন আন্দোলন চাঙ্গা হতে পারে। জামাতের উপর নির্ভর করে কিংবা ছাত্রদের উপর নির্ভর করে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্ততপক্ষে সেফ এক্সিট পাবেন না। এই সেফ এক্সিট যখন পাবেন না, তখন বড় দল স্বাভাবিকভাবেই মানতেই হবে বিএনপি অনেক বড় একটি রাজনৈতিক দল, দেশের প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি। এই প্রধান রাজনৈতিক দল বিএনপির উপর যদি ভর না করা যায়, তাহলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে বিগত 10 মাসে অসংখ্য বিতর্কিত কর্মকাণ্ড করেছেন, ক্ষমতা দখল করেছেন, অনেক রাষ্ট্রদ্রোহিতার মতো কর্মকাণ্ড হয়ে গেছে। আজকে যদি ডক্টর ইউনূসের সেভ এক্সিট না হয় কিংবা আওয়ামী লীগ যদি হঠাৎ করে চলে আসে, তাহলে কি হবে? রাষ্ট্রদ্রোহিতা হলে কি হয়? সেই ঘটনাগুলো ঘটবে এবং এই ঘটনাগুলো থেকে রক্ষা পেতেই ডক্টর ইউনূস কি আসলে বিএনপির সাথে, তারেক রহমানের সাথে বৈঠক করে একটা সমঝোতায় আসতে চাইছেন? যদিও বলা হচ্ছে যে এটি প্রিন্স চার্লস হারমোনি অ্যাওয়ার্ড কিংবা দ্বিপাক্ষিক সফর, তার থেকেও গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে যেহেতু একটা সফরের সুযোগ পাওয়া গেছে, ডক্টর ইউনূসের ভাবনাটা এমন হতে পারে যেহেতু সফরের সুযোগ পাওয়া গেছে, তারেক রহমানকে দেশে আসার ব্যাপারেও নানা পক্ষের একটা নেগেটিভ সিগন্যাল আছে, যে বাধা আছে, তাহলে ইউকেতে গিয়ে তারেক রহমানের সাথে বৈঠক করে একটা সমঝোতা করি, তারেক রহমানের দেশে আসবার পথটা উন্মুক্ত করে দেই এবং আগামীতে যদি বিএনপি ক্ষমতায় যায়, বিএনপির হাত ধরে অন্ততপক্ষে আমি নিরাপদে এই বিগত 10 মাসে আমি যে কর্মকাণ্ডগুলো করেছি, এই কর্মকাণ্ডগুলো স্থায়িত্ব দিতে হবে। যেমন তিনি তার কর্ম করে নিয়েছেন, কর ফাঁকের মামলা থেকে নিজেকে নিবৃত্ত করেছেন, গ্রামীণ ব্যাংকের ট্যাক্স হলিডে ফ্যাসিলিটিস নিয়েছেন, গ্রামীণ ব্যাংকের মালিকানা পরিবর্তন করেছেন, নিজের নামে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স নিয়েছেন, নিজের প্রতিষ্ঠানের নামে নিজের লোকজনকে দিয়ে বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স নিয়েছেন, ইত্যাদি নানা রকম কর্মকাণ্ড করেছেন 10 মাসে। এই 10 মাসের এই কর্মকাণ্ডগুলোর অন্ততপক্ষে আগামী 5 বছরের নিশ্চয়তা দেওয়া এবং নিরাপদে থাকা, এই নানান কারণে শেষ পর্যন্ত বিএনপির সাথে, তারেক রহমানের সাথে কিংবা খালেদা জিয়ার সাথে সমঝোতারই একটি অংশ তারেক রহমান এবং ডক্টর ইউনূসের বৈঠক। আমি সব কথার শেষ কথা বলতে চাই, এই সফরটি, ডক্টর ইউনূসের এই সফরটি যতটা না ব্রিটিশ বাংলাদেশ দ্বিপাক্ষিক, যতই বলা হোক দ্বিপাক্ষিক সরকারি সফর কিংবা প্রিন্স চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নেওয়া, তার থেকেও গুরুত্বপূর্ণ ছিল যে তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের বৈঠকটা অনুষ্ঠিত হবে কিনা। ডক্টর ইউনূস গতকালকে যে মুহূর্তে রওনা দেন, সেই মুহূর্তেও কিন্তু জানতেন না যে তারেক রহমানের সাথে তার বৈঠকটি আসলে হবে কিনা। ডক্টর ইউনূস মনেই করেছেন যে আমি আগে যাই, গিয়ে দেখি, তারপরে দেখি, গেলে নিশ্চয়ই একটা হবে, কিছু একটা বৈঠক হবে। আসলে তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করতেই যাচ্ছেন। মূলত এই মুহূর্তে বিএনপির সিদ্ধান্তের ক্ষেত্রে খালেদা জিয়া আছেন, ঠিক আছে, তিনি আসলে অসুস্থ, সেই জায়গা থেকে মূল সিদ্ধান্তের একদম সেন্টার পয়েন্ট হচ্ছেন তারেক রহমান। এবং আগামীতে যদি ক্ষমতায় আসে বিএনপি, তাহলেও প্রধানমন্ত্রী মুখ হিসেবেও বিএনপি মনে করে আসলে তারেক রহমানকে। কাজেই সেই জায়গা থেকেই সিদ্ধান্তটি আসতে হবে এবং সেই সিদ্ধান্ত আসবার কারণেই ডক্টর ইউনূসের এই বৈঠকটির প্রতি এত আগ্রহ। এখন বোঝা যাবে এই বৈঠকটির পরেই কি হতে যাচ্ছে, বিএনপির সাথে সমঝোতা হতে যাচ্ছে কিনা, কিংবা বিএনপি যে ডিসেম্বরে নির্বাচনের একটা দাবি নিয়েছিল, সেই দাবি থেকে পিছু হটে এপ্রিলকে মেনে নেয় কিনা, তারেক রহমান দেশে আসছেন কিনা, এবং এরকম নানা বিষয়। অর্থাৎ আগামী 13 তারিখের বৈঠকটির পরেই বোঝা যাবে যে বিএনপি এবং সরকারের সহ অবস্থান নাকি অবস্থানটা দূরে সরে যাচ্ছে। আমি বিশ্বাস করি, আমার কাছে মনে হয় যে বিএনপির দরকার ক্ষমতা আর ডক্টর ইউনূসের দরকার নিরাপত্তা। এই যে 10 মাসের যে কৃতকর্ম এবং সেভ এক্সিট, এই দুটো মিলে প্লাসে প্লাস হয়ে যাবে, এটি আমার কাছে মনে হয়। আগামীতে কি ঘটছে কিংবা বৈঠকটি থেকে কি ফলাফল আসছে, সেটি দেখবার জন্য আমাদের নিঃসন্দেহে অপেক্ষা করতে হবে। ইউনূস তারেক বৈঠক হবে রাজনীতির টার্নিং পয়েন্ট, বিএনপি এটা বলছে। এই টার্নিং পয়েন্টটা কি? তাহলে ইউনূস তারেক বৈঠকে কি ঘটবে? নানান জল্পনা কল্পনার অবসান ঘটবে, বিএনপি নাকে খত দিবে, তারেক রহমানও নাকে খত দিবে, এইটা হবে টার্নিং পয়েন্ট। বিএনপি নিশ্চিত পরাজয় আসছে ইউনূস তারেক বৈঠকে। টার্নিং পয়েন্ট মানে কি? টার্ন নেবে, একটা অবস্থান থেকে আরেকটা শিফট করবে। এখন বিএনপি বলছে এটা টার্নিং পয়েন্ট। এখন বিএনপি কেউ আশা করতে পারেন যে তাদের পয়েন্ট অফ নো রিটার্ন ছিল ডিসেম্বর নির্বাচন, যেমন তারেক রহমান নিজে বলেছিল ডিসেম্বর নির্বাচন হবে, ডিসেম্বরেই হবে। সালাউদ্দিন বলেছিল যে 31 ডিসেম্বর একদিন পরও নির্বাচন হওয়ার সুযোগ নেই। মানে এই বিষয়টা খুব সিরিয়াস ছিল। দেখেন, তারেক রহমানকে মাঠে নামিয়েছে বিএনপি। এবং এটা তো স্বাভাবিক যে আলটিমেটামে কাজ হবে না, সেটা তারেক রহমানের মাধ্যমে বলানোটা এটা অসম্মান, যে না, তারেক রহমানের কথাই এখন আর কাজ হয় না, তিনি যে বলেন ওগুলো হয় না।
এই জন্যে এই ডিসেম্বর প্রশ্নে আলটিমেটাম হুমকি দামকি এটা সালাউদ্দিন কিংবা রিজভি ফখরুল এরা দিলে ভালো হতো, কিন্তু তারেক রহমানের মাধ্যমে দেওয়ার ব্যবস্থা করেছে। এখন কি হলো, ডিসেম্বর নির্বাচন হচ্ছে। এখন বিএনপি অনেকে আশা করছে যে টার্নিং পয়েন্ট মানে বুঝিয়ে শুনিয়ে বা আলটিমেটাম দিয়ে ঠিক আছে ডিসেম্বরেই আনতে পারে নির্বাচন। না, এটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই বিষয়ে তারেক রহমান উত্থাপনই করতে পারবেন না। তাহলে কি হবে, যেটা হবে সেটা হচ্ছে যে তারেক রহমান তিনি রাজি হবেন যে ঠিক আছে স্যার এপ্রিলেই নির্বাচন আমরা মানি, ওইটা যেন হয়। জাস্ট এতটুকু টার্নিং পয়েন্ট এটাই। টার্ন নেবে বিএনপি, নাকে খত দিয়ে ডিসেম্বর থেকে এপ্রিলে রাজি হবে। তখন বলবে যে এপ্রিলে যেন হয়, তখন আবার যেন মিস না হয়। এটা হবে টার্নিং পয়েন্ট। এছাড়া কোনো টার্নিং পয়েন্ট বা আলাদা কোনো কিছু। হ্যাঁ, তারেক রহমান কেন দেশে আসছেন না, চ্যালেঞ্জকে এই বিষয়ে জিজ্ঞেস করবেন প্রধান উপদেষ্টা। এই বিষয়ে তাকে তো আশ্বস্ত করবেন যে আপনি আসেন, আমি দেখবো, আমার সাথে চলেন, ইত্যাদি ইত্যাদি। বাট টার্নিং পয়েন্ট বলতে ইউনূস তার অবস্থান পরিবর্তন করবেন এটা হতেই পারে না, বরং তারেক রহমান তার অবস্থান পরিবর্তন করে একটা স্থিতিশীলতা দিতে পারেন। আর কিছু করার সম্ভাবনা নেই। ডক্টর ইউনূস তারেক সাক্ষাৎ হতে পারে রাজনৈতিক টার্নিং পয়েন্ট। মির্জা ফখরুল রাজনৈতিক টার্নিং পয়েন্ট বলতে বিএনপির নাকে খত দেওয়া। জাস্ট ওয়েট করেন, 13 তারিখ তো। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূসের আসন্ন সাক্ষাৎ বড় ধরনের রাজনৈতিক বাক পরিবর্তন ইঙ্গিত দিতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই বাক পরিবর্তন স্পষ্ট যে বিএনপি তার অবস্থান পরিবর্তন করবে, এটাই হবে বিএনপি পরাজয়, এছাড়া কিছু না। তবে হ্যাঁ, বিএনপির পক্ষ থেকে ওই এনসিপির প্রতি সরকারের বিশেষ করে নজর বা এই বিষয়ে অভিযোগ তোলা হতে পারে, এছাড়া কিছু না। আর তারেক রহমান দেশে আসার বিষয়ে সুনির্দিষ্ট কোনো বিএনপি রোডম্যাপ চাই শুধু, আমরা তো তারেক রহমান দেশে ফেরার রোডম্যাপ চাই। তো তারেক রহমান দেশে ফেরার একটা রোডম্যাপ দিতে পারেনি বৈঠক শেষে বা বৈঠকের পর, এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে, এছাড়া কিছু না। সাংবাদিকদের সাথে আলাপ করে এই মন্তব্য করেন মির্জা ফখরুল। বলেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা, এটা নিঃসন্দেহে একটি বড় ইভেন্ট, যেটি সবকিছু ঠিকঠাক থাকতে হলে রাজনৈতিক টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে। এটা তো বোঝাই যায় যে বিএনপি পিছু ঘটবে। যেমন ইউনূসের বিরুদ্ধে বিএনপির স্থায়ী কমিটি কঠিন পদক্ষেপ নিয়েছিল, এই তারেক রহমান সহ, কারণ স্থায়ী কমিটি মানে তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক হওয়া। কিন্তু যখন সেই বৈঠকের 1-2 দিন পর খালেদা জিয়ার সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে গেল, তখন খালেদা জিয়া বলে দিয়েছে যে না, এত কঠোর হইও না, এটা পারবো না তোমরা, সরাসরি সরকারের সাথে কনফ্রন্টেশনে যেও না। তারপরে বিএনপি পিছু হটেছে। তো খালেদা জিয়া অলরেডি এক ধাপ বিএনপিকে ঠান্ডা করেছে, সে তারেক রহমান কি করবে? তারেক রহমান আরেক ধাপ ঠান্ডা হবে। মানে তারেক রহমানকেও খালেদা জিয়া বুঝিয়েছে যে ইউনূসের সাথে বলো যে স্যার এপ্রিল নির্বাচন রাজি, যেন এপ্রিলই হয়। আর জুলাই সনদ বা এই সংক্রান্ত নানান বিষয়ে আলোচনা হতে পারে। আলোচনায় কি হবে এটাও মোটামুটি আমরা তথ্য পেয়েছি। বিভিন্ন দলের বিশেষ করে এনসিপি নিয়ে অভিযোগ করবে, এটা যে এনসিপি সরকারের বিশেষ সুবিধা পাচ্ছে, কিংস পার্টি টাইপের, এই অভিযোগটা জোরালোভাবে করবে। এটা তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছে, বিএনপি সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া অন্যান্য দল কারা কি করে ইত্যাদি, যেন নির্বাচন সুষ্ঠু হয়, এইসব বিষয়ে নানা আলোচনা হতে পারে। তিনি যেন বিএনপি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে অবস্থান করছেন এবং তিনি তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন। সাক্ষাৎটি হবে ওই হোটেলে যেখানে ইউনূস উঠছেন, মানে ইউনূসের কাছে আসবেন, এটা তো স্বাভাবিক। আর বৈঠকে দুই পক্ষেরই আগ্রহ ছিল। তবে হ্যাঁ, ইউনূসের পক্ষ থেকে আগে আমন্ত্রণ জানানোটা এটা ইউনূসের আরেকটা বিজয়। কিভাবে? যে ইউনূস বলতে পারবেন যে আমি তো তারেক রহমানের সাথেও বৈঠক করেছি আমার উদ্যোগে, আমি কতটা আন্তরিক ছিলাম এটা দেখাতে পারবে। তো এটা বিএনপির জন্য সামনে সরকারের সাথে দর কষাকষিতে বিএনপি আরো পিছিয়ে পড়বে। কারণ ইউনূস তারেকের সাথে বৈঠক করেছেন, ইউনূসের আগ্রহী হচ্ছে, এটা আর ভালো। ইউনূস আরো বেশি নিরপেক্ষতার প্রমাণ দিলেন, যোগ্যতার প্রমাণ দিলেন। প্রসঙ্গত ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি লন্ডন উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। আগামী শুক্রবার সকাল লন্ডনে একটি অভিজাত হোটেলে তারেক রহমানের সাথে তার সাক্ষাৎ পাওয়ার কথা রয়েছে। এ সফর অংশ হিসেবে ডক্টর ইউনূস যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বাকিংহাম প্যালেসে সাক্ষাৎ করবেন। তিনি সময় রাজার হাত থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন বলে জানা গেছে। এখন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড কি হিসাবে গ্রহণ করবেন? প্রধান উপদেষ্টা হিসাবে, না ব্যক্তি একজন নোবেল লরিট হিসাবে? নানান প্রশ্ন আছে। এটা ইউনূসকে আরো বেশি, এই সময়ে ইউনূসের এভাবে আরো একটা মহাসম্মাননা, এটা তো ইউনূসকে তখন মানুষ বলবে যে না, একে তো দরকার, এই লোককে আরো 5 বছর আমরা চাই। এটাও বিএনপির জন্য টাটা একটা। ইউনূস এভাবে গ্লোরিফাইড হচ্ছেন ইন্টারন্যাশনাল কমিউনিটিতে, এই কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড এটা সবাই পায় না। তো প্রিয় দর্শক, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ যারা সাথে ছিলেন, শেষ পর্যন্ত দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল নতুন থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ।